ডিয়ার ফ্রেন্ডস, আজ 20শে অক্টোবর 2025। আজ থেকে ঠিক 14 বছর আগে 2011 সালের 20শে অক্টোবর হত্যা করা হয়েছিল লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে। আজ আমি কর্নেল মোহাম্মদ গাদ্দাফি, তার শাসনামল এবং বর্তমান লিবিয়ার রাজনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব। লিবিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রপতি ছিলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি। প্রায় 42 বছর লিবিয়াকে নেতৃত্ব দিয়েছেন এবং এরপর 2011 সালে তাকে হত্যার পর লিবিয়ায় একটা সিভিল ওয়ার হয় এবং বর্তমানে সেখানকার রাজনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তো প্রথমেই যদি আমি কর্নেল মোহাম্মদ গাদ্দাফির জীবন সম্পর্কে আলোচনা করি, তিনি 1942 সালে লিবিয়ার সিরাত শহরে জন্মগ্রহণ করেন। সিরাত মূলত একটা ছোট্ট শহর বা গঞ্জ শহর বলা হয়, সেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং একটা দরিদ্র পরিবারে জন্ম নেন। কিন্তু তার শিক্ষার প্রতি অনুরাগ ছিল এবং তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি মোটামুটি শিক্ষা লাভ করতে পেরেছিলেন এবং শুরু থেকেই তার যে আইডিওলজি সেটা ছিল জামাল আবদেল নাসের এবং চীনের মাও সেতুংয়ের মতাদর্শের অনুসারী তিনি ছিলেন। এবং খুব অল্প বয়সেই তিনি তার লেখাপড়া যতটুকু করতে পেরেছিলেন তা করেই তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মাত্র 27 বছর বয়সে 1969 সালে একটা বিপ্লব হয় এবং সেই বিপ্লবে তিনি নেতৃত্ব দেন। এর ফলে সেখানকার অর্থাৎ লিবিয়ার যে রাজা ছিলেন ইদ্রিস প্রথম, অর্থাৎ ফার্স্ট ইদ্রিস, তাকে পরাজিত করা হয় এবং নির্বাসনে পাঠিয়ে দেয় এবং বিনা রক্তপাতহীন একটা গণঅভ্যুত্থানে তিনি ক্ষমতা লাভ করেন। ফলে মাত্র 27 বছর বয়সে তিনি লিবিয়ার রাষ্ট্রপতি হন এবং এরপরই তার রাজনৈতিক জীবনে মোড় ঘুরে যেতে শুরু করে। অর্থাৎ 1970 সালে তিনি প্যান আফ্রিকা এবং প্রথমে তিনি আরব ন্যাশনালিজম এদিকে ফোকাস করেছিলেন। আরব ন্যাশনালিজম হলো আরব জাতীয়তাবাদ, অর্থাৎ সম্পূর্ণ আরবকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করা। কিন্তু এটা ধীরে ধীরে ব্যর্থতায় পর্যবেসিত হয়, কারণ অধিকাংশ আরব নেতারা এর সাথে একমত হননি। মূলত তিনি ছিলেন গামাল আবদেল নাসের এবং হাসান আল বান্নার অনুসারী, ফলে এই দুজনই ছিলেন আরব জাতীয়তাবাদের প্রধান নেতা। প্রথমে হাসান আল বান্না তিনি মুসলিম ব্রাদারহুড গঠন করেছিলেন। এরপর সেই নীতিকে আরও সামনে এগিয়ে নিয়েছিলেন মিশরের সাবেক রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের বা গামাল আবদেল নাসের। এর পরবর্তীতে লিবিয়ায় এই কর্নেল মোহাম্মদ গাদ্দাফি এটার পক্ষে জোরালো সমর্থন করেছিলেন। পরবর্তীতে সাদ্দাম হোসেনও এটাকে সমর্থন করেছিলেন। তাই এখানে আরব নেতাদের সাথে তার একটা বিতর্ক দেখা দেয় এবং পরবর্তীতে তিনি আরব ন্যাশনালিজম থেকে বের হয়ে যান এবং প্যান আফ্রিকার দিকে জোর দেন। অর্থাৎ প্যান আফ্রিকা মানে আফ্রিকাকে একটা রাষ্ট্রের মতো বিবেচনা করা হবে, একটা ঐক্যবদ্ধ আফ্রিকা, যেমনটা আমরা ইউরোপীয় ইউনিয়নকে দেখি, ঠিক এটার দিকে তিনি জোর দিয়েছিলেন। এরপরেই শুরু হয় আসলে তার সাথে আমেরিকার দ্বন্দ্ব, কারণ এই লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মোহাম্মদ গাদ্দাফি ছিলেন এক প্রকার তীব্র ইসরায়েল বিরোধী। ফলে প্রথমেই তার সাথে ইসরায়েলের বিতর্ক বেঁধে যায় এবং তিনি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ ছিলেন। যেমন 1978 সালে মিশরের রাষ্ট্রপতি যিনি ছিলেন আনোয়ার সাদাত, তিনি যখন ক্যাম্প ডেভিড চুক্তি করেছিলেন ইসরায়েলের সাথে, অর্থাৎ ইসরায়েলের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন, লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মোহাম্মদ গাদ্দাফির তীব্র বিরোধিতা করেন এবং মিশরকে এটাও তিনি বলে দেন যে আসলে যেখানে ইসরায়েল রাষ্ট্রই গঠন করা অবৈধ, সেখানে তাদের সাথে কিভাবে সম্পর্ক তৈরি হতে পারে। ফলে দেখা যায় তিনি বারবার ইসরায়েলের বিরোধিতা করেছেন এবং এরপরে একটা পর্যায়ে তার সাথে আমেরিকার এ নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়। আমেরিকার সাথে তার দ্বন্দ্বের বেশ কয়েকটা কারণ রয়েছে। এর একটা হচ্ছে তেল সম্পদ। লিবিয়ার যে তেল সম্পদ, লিবিয়াতে প্রচুর তেল ছিল, সেগুলোকে তিনি জাতীয়করণ করেছিলেন। ফলে আমেরিকা সেই তেল চুরি করতে পারেনি, কারণ আমেরিকার মধ্যপ্রাচ্যে তার বন্ধুত্বের একটা কারণই হচ্ছে এই তেল সম্পদ। বিভিন্ন দেশ থেকে তিনি তেল নেন, সৌদি আরব থেকে তেল নেন, কাতার থেকে তেল নেন, কুয়েত থেকে। আর যে দেশগুলোর সাথে তার সম্পর্ক ভালো হয় না, অর্থাৎ তেল সম্পদ পায় না, সেখানে তিনি আগ্রাসন চালায়, সেখানকার শাসককে ক্ষমতাচ্যুত করা হয়, যেমনটা ইরাকে করা হয়েছে। এর একই অবস্থা লিবিয়ায় করা হয়েছে, সিরিয়ায় একই পরিণতি হয়েছে, ইয়েমেনে একই পরিণতি হয়েছে এবং ইরানেও তারা এটা করতে চাইছে। বর্তমানে ভেনেজুয়েলায় তারা একই নীতি গ্রহণ করতে চাইছে। ফলে দেখা যায় তেল সম্পদ নিয়ে তো একটা সমস্যা ছিলই, এরপরে ইসরায়েল নিয়ে সমস্যা আরও বড় আকার ধারণ করে। ঠিক এ কারণেই হয়তো রোনাল্ড রেগান, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিল 1980-র দশকে, তিনি কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন কর্নেল মোহাম্মদ গাদ্দাফি হচ্ছে ম্যাডডাক অফ মেডেলিস্ট, মানে মেডেলিস্টের একজন পাগল কুকুর। যদিও তিনি যতই সমালোচনা করুক, আসলে কর্নেল মোহাম্মদ গাদ্দাফি বুঝতে পেরেছিল যে ওই অঞ্চলে আরবদের জন্য আসলে মেইন হুমকি হচ্ছে
ইসরায়েল এবং আমেরিকা। এজন্য একবার তিনি আরব নেতাদের যখন সামিট হয়েছিল, এটা 2006-7 দিকে, যখন সাদ্দাম হোসেনের পতন হয়েছিল এবং সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল, এরপর তিনি আরব নেতাদের উদ্দেশ্য করে বলেছিল, আজ সাদ্দামের দিন, কাল হয়তো আমার দিন, এর পরবর্তী দিন আপনাদের। তখন আরব নেতারা আসলে এটাকে আহ, গুরুত্ব দেয়নি। ফলে তারা হাসাহাসি করছিল। এই যে আজকের বাশার আল আসাদকে আমরা দেখলাম, কয়েকদিন আগে পতন হলো তার, তিনিও হাসাহাসি করছিলেন। কিন্তু ঠিক তার কথাই সত্য হয়েছিল। সাদ্দামের পরে গাদ্দাফির আহ, পরিণতি আহ, পুরো বিশ্ব দেখেছে, এবং এরপরই কিন্তু ধীরে ধীরে একের পর এক নেতাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। ঠিক এটা ছিল আসলে তার রাজনৈতিক জীবন। কিন্তু শুধু যে আসলে তিনি স্বৈরাচার ছিলেন, হ্যাঁ, গাদ্দাফি স্বৈরাচার তো ছিলেন, এটা একদমই বাস্তব। কারণ তিনি হাজার হাজার বিরোধী দলের নেতাকে জেলে ভরে রেখেছিলেন, এবং 1996 সালে নাকি জেলে মধ্যে তিনি প্রায় 12,000 মানুষকে হত্যা করেছিলেন, এরকমের অভিযোগ পাওয়া গেছে। তবে একইভাবে গাদ্দাফি একজন দেশপ্রেমিকও ছিলেন। তার শাসনামলে লিবিয়ায় কিন্তু কোনো অভাব ছিল না। তেল সম্পদকে জাতীয়করণ করা এবং ফ্রি এডুকেশন, অর্থাৎ ফ্রি শিক্ষা, ফ্রি হেলথ সিস্টেম চালু করেছিলেন। বিনা চিকিৎসায় কেউ মারা যেত না, প্রত্যেকের পাশে থাকার জন্য ঘরবাড়ি ছিল। কিন্তু এগুলো কিন্তু গাদ্দাফির পতনের পর সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। 2011 সালে কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করা হয়। যখন আরব বসন্ত শুরু হয় তিউনিসিয়ায়, এই তিউনিসিয়া আরব বসন্ত কিন্তু একের পর এক আরব এবং আফ্রিকার দেশগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক 2011 সালে এই ধাক্কাটা এসে লিবিয়া যখন লাগে, তখন লিবিয়ায় কিন্তু এই কর্নেল মোহাম্মদ গাদ্দাফির ছেলে, সে আমেরিকায় গিয়েছিল, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে তার কথা হয়েছিল, এবং হিলারি ক্লিন্টন নাকি তাকে আশ্বস্ত করেছিল যে তাদের পরিবারে কোনো ক্ষতি করবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে ক্ষমতা তো ছাড়তেই হলো, এবং 20 অক্টোবর 2011 তার নিজ জন্মশহর সিরাতে তাকে এবং তার পরিবারের আরও 4 জন সদস্যকে সেদিন হত্যা করা হলো। এবং এরপরই কিন্তু বিশ্ব নেতারা খুশির বন্যায় ভেসে গেল একদম। আমেরিকার হিলারি ক্লিন্টনের সেই এক্সাইটেড মোমেন্ট, এবং এছাড়াও যে ডেভিড ক্যামেরন সহ অন্যান্য যারা ইউরোপীয় নেতারা, তারা একদম খুশির বন্যায় ভেসে গিয়েছিল। কিন্তু অন্যদিকে তার যারা সমর্থক ছিল তারা দুঃখ প্রকাশ করেছিলেন, যেমন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো চাভেজ, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তারা বলেছিল এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। হতে পারে কর্নেল মোহাম্মদ গাদ্দাফি স্বৈরাচার ছিলেন, তিনি তার দেশে অন্যায় অত্যাচার জুলুম করেছেন, কিন্তু ন্যাটোর কোনো আহ, অধিকার নেই তাকে হত্যা করার, বা আমেরিকার কোনো অধিকার নেই তাকে হত্যা করার, কিন্তু তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ধরে নিলাম সে স্বৈরাচার, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এরপরে লিবিয়ার কি আসলে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো পরিবর্তন এসেছে? উত্তর হচ্ছে না। আরও রাজনৈতিক অর্থনৈতিকভাবে লিবিয়া আরও খারাপ হয়েছে। লিবিয়ার সম্পূর্ণ তেল সম্পদ আমেরিকা চুরি করে নিয়ে গেছে 2011 সালের পরে। এরপর সেখানকার রাজনৈতিক অবস্থা খুবই করুণ হয়ে পড়েছে। 2011 সালের সেই সিভিল ওয়ার, এরপর 2014 সালে নতুন করে সিভিল ওয়ারে জড়িয়ে পড়া, এবং 2020 সাল পর্যন্ত 6 বছর এই সিভিল ওয়ারটা চলে, এবং এতে প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এবং বর্তমান যে লিবিয়ার সরকার, সেটা কিন্তু কোনো একটা সরকার না। লিবিয়ার ঠিক রাজধানী ত্রিপোলিতে যেমন একটা সরকার রয়েছে, একইভাবে বেনগাজিতে কিন্তু আরেকটা, খলিফা আল হাফতারের নেতৃত্বে আরেকটা সরকার রয়েছে। আব্দুল হামিদ যেমন ত্রিপোলিকে শাসন করছে, ঠিক একইভাবে হামদাত ওসামা, তিনি কিন্তু ওই বেনগাজি নেতৃত্ব দিচ্ছেন, যদিও ওখানে এক প্রকার ডিফ্যাক্টো নেতা হিসেবে কাজ করছেন খলিফা আল হাফতার। দেখা যাচ্ছে সেখানকার রাজনৈতিক অবস্থা খুবই খারাপ। 2011 সালে লিবিয়ার যে রাষ্ট্রপতি কর্নেল মোহাম্মদ গাদ্দাফি, তার পতনের পর একবারই একটা নির্বাচন হয়েছিল 2012 সালে। এরপর 2021 সালে নির্বাচনের কথা থাকলেও সেখানে আর নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। ফলে দেখা যাচ্ছে রাজনৈতিক অবস্থা খুবই করুণ যাচ্ছে, একটা রাজনৈতিক সংকট সেখানে তৈরি হয়েছে। সামাজিক অবস্থাও খুবই খারাপ যাচ্ছে। অর্থনৈতিকভাবে সেখানকার যে জিডিপি সেটা কমে গিয়েছে, মাথাপিছু আয় সেটা কমে গিয়েছে, এবং গাদ্দাফির আমলে যেমন ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ, এই সিস্টেমগুলো ছিল, সেগুলো সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেখা যায় যে একটা রাষ্ট্রকে নতুন একটা দিক বা একটা নতুন পথে নেওয়ার যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, এবং গাদ্দাফিকে এক প্রকার অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যদি গাদ্দাফি স্বৈরাচার হয়, সেই বিচার লিবিয়া করবে, লিবিয়ার মানুষ করবে, লিবিয়ার বিচার বিভাগ করবে। কিন্তু আমেরিকা বা ন্যাটোর কোনো অধিকার ছিল না। কিন্তু তারা গায়ের জোরেই লিবিয়ার লৌহ মানব খ্যাত কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করে হয়েছিল। যদিও কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করা হয়েছিল, হ্যাঁ এটা ঠিক যে এখানে আমেরিকা, ইসরায়েল, ইউরোপীয় ইউনিয়ন, তারা অনেকটাই স্বার্থ হাসিল করতে পেরেছে। কারণ লিবিয়া থেকে আগে যেরকম ইসরায়েলের বিরোধিতা করা হতো, আজ এই যে গাজায় একটা বিশাল গণহত্যা হয়ে গেল, এখানে লিবিয়ার থেকে কোনো প্রতিক্রিয়া আসলো না।
ঠিক একইভাবে লিবিয়ার নেতাকে হত্যা করা হলেও তিনি এখনও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আজও অনেক মানুষ তাকে স্মরণ করে, আর অনেক দিন ধরে করবে। কারণ লিবিয়ার এই নেতা একদিকে যেমন লিবিয়ার কথা ভেবেছিলেন, একইভাবে আরব ন্যাশনালিজমের কথা ভেবেছিলেন, ঠিক একইভাবে তিনি আফ্রিকান প্যান আফ্রিকান এর কথা ভেবেছিলেন, এবং আফ্রিকান যে ইউনিয়ন, আফ্রিকান যে সেন্ট্রাল ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক, এগুলোর কিন্তু সব অবদান ছিল এই কর্নেল মোহাম্মদ গাদ্দাফির। সুতরাং গাদ্দাফিকে একটা অংশ হত্যা করে যেমন খুশি, একটা অংশ অনেকটাই কষ্ট পেয়েছিল, এবং যে অংশটা মনে কষ্ট পেয়েছিল তারা সারা জীবন তাদের হৃদয়ে কর্নেল মোহাম্মদ গাদ্দাফির নামটি মনে রাখবে। থ্যাংক ইউ।